হাই শিক্ষার্থী, কেমন আছো? ক্লাস 3 তোমাদের আজকে লেকচার 13 হচ্ছে। তোমাদের আমি 11 পর্যন্ত তো তোমাদের গত সপ্তাহে হয়ে গেছে। এখন তোমরা কিন্তু পাবা 12, 13, 14 এই উইকের জন্য। এখন এখানে একটা প্রশ্ন আছে, তোমাদের পরীক্ষার সঙ্গে কিন্তু আর লেকচারের মিল থাকবে না। এখন আমরা গ্রামার শেখাবো, কিন্তু পরীক্ষাটার মধ্যে তোমাদের যে বই আছে, বই তারপর আনসিন, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দেবা। আশা করি তোমরা পারবে। আর আমি যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে ভুল করবা না, ঠিক আছে? গতদিন আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট শিখিয়েছি, মনে আছে সবার? খুব কষ্ট করে শিখিয়েছি, কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত তুমি দক্ষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি কন্টিনিউয়াস, এটাও খুব মজা করে শিখাবো। টেন্সটা অনেক সহজ, আবার অনেক কঠিন। যদি তুমি চেষ্টা করো যে না আমাকে টেন্সটা জানতে হবে, টেন্সটা জানলে তোমার ইংলিশটা অনেক সহজ হয়ে যাবে। তখন তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে, নিজে নিজে লিখতে পারবে। টেন্স ছাড়া আসলে অনেক কঠিন হয়ে যায়। তো ঠিক আছে, আর খাতা কলম রেডি রাখতে হবে। প্রথমে ভিডিওটা ভালো করে 2-3 বার করে ভিডিও দেখবা, দেখে ভালো করে বুঝবা যে আমি কি বলতে চাচ্ছি, আসলে এটা কি জিনিস। দেখবা অনেক সুন্দর হয়ে যাবে, তাই না? আমি কিন্তু নতুন স্টাইলে শেখালাম, এই স্টাইলে কিন্তু কেউ শিখায় নাই, আজ পর্যন্ত বিশ্বে কেউ শিখায় নাই। তো এত সহজ করেছি, তোমরা মনে রাখবা, এটা নোট করবা। নোট করে যখন 12টা টেন্স হয়ে যাবে, তোমরা একদম বড় করে একটা পেজে নোট করে তোমার টেবিলের সামনে লাগায় রাখবা, কেমন? চলো আজকে আমরা কন্টিনিউয়াস শিখব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা ভালো করে খেয়াল করো। আগে আমাকে বুঝতে হবে, ওইদিকে তো আচ্ছা আমরা ভুল করলাম মনে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস না, আমরা কি প্রথম কি প্রেজেন্ট ইনডিফিনিট করেছি? তাহলে আমরা আজকে পাস্ট ইনডিফিনিট করবো। হ্যাঁ, একটু ভুল হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। আমরা আজকে করব ফার্স্ট ইনডিফিনিট। তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। ইনডেফিনিট, আমি দুঃখিত, ভুলে গেছিল। এখন আমরা ইনডিফিনিট করতেছি। ইনডিফিনিট কিন্তু 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই ইনডিফিনিটটাকে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখন খেয়াল করো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বাংলা সাউন্ড কি পড়েছিলাম বলো তো? বোবা সাউন্ড, ই অ এ এন, ঠিক আছে? এখন কিন্তু আমাদের, আর তার আগে বলে দিই, ইনডিফিনিট একটা অভ্যাস বোঝায়। ইনডিফিনিট কি? একটা অভ্যাস। আমরা প্রতিদিন যা করি এগুলো সব একটা অভ্যাস। আমাদের থাকা, আমাদের ঘুমানো, আমাদের স্কুলে যাওয়া, বাবার চাকরিতে যাওয়া, বিজনেস করা, সব কিছু কিন্তু এগুলো আমাদের একটা হ্যাবিট। এগুলো সব ইনডিফিনিট। এখন এই ইনডিফিনিট নামটা যদি তুমি প্রেজেন্ট দাও, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট হ্যাবিটগুলো বোঝাবে। প্রেজেন্ট হ্যাবিটগুলো আমরা কি করি দেখো তো? সকালে ঘুম থেকে উঠি, এটা একটা হ্যাবিট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বাবা চা পছন্দ করে, এটা একটা হ্যাবিট। মা রান্না করেন, এটা তার একটা হ্যাবিট। বাবা অফিসে যান, এটা একটা হ্যাবিট। বাবা ব্যবসা করেন, এটা একটা হ্যাবিট। সবগুলো মানে এই যে আমরা যে প্রতিদিন কাজ করি, ইনডিফিনিটটাকে হ্যাবিট হিসেবে নেবা। যেমন দেখো, সকালে ঘুম থেকে ওঠো, তুমি এই ঘুম থেকে ওঠে, এটা আমাদের হ্যাবিট। তারপরে কি, আমরা ফ্রেশ হই, এটা হ্যাবিট। তারপর নাস্তা করতে যাই, স্কুলের জন্য তৈরি হয়, স্কুলে যাই, পড়ি, পিটি করি, আবার বাসায় ফিরে আসি, আবার কোচিংয়ে যাই, আবার প্রাইভেট টিচারের কাছে পড়ি, আবার নিজেরা পড়ি, আবার রাতে ঘুমাই, টিভি দেখি, সব কিছু এগুলো আমাদের একটা হ্যাবিট। হ্যাবিট মানে কি? অভ্যাস, একটা চর্চা। কিন্তু এই হ্যাবিটটার 3টা ভাগ আছে। যেটা বর্তমান হ্যাবিট, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, সরি। আর যেটা হচ্ছে তোমার হচ্ছে অতীতের একটা হ্যাবিট আছে, সেটা কিন্তু বুঝাবো, একটু ওয়েট করো। সেটা একটা হ্যাবিট। আর একটা ভবিষ্যতের একটা হ্যাবিট, তুমি কি করবে। খুব মজা করে শিখতে হবে কিন্তু। তাহলে আমরা প্রথমে বাংলা সাউন্ড জেনে নেই, কেমন? তাহলে পাস্ট ইনডিফিনিটে সাউন্ডটা কি হবে? চলো সাউন্ডে চলে যাই। হবে হচ্ছে লাম, ল, লে, লেন, এটা একটা সাউন্ড।
আর একটা কি সাউন্ড? তাম ত তেন, তাম ত তেন, এটাও একটা হ্যাবিট, কিন্তু এটা কি অতীত অভ্যাস, অতীত অভ্যাস। ঠিক আছে, এই সবাই ভালো করে দেখো, আমার সঙ্গে বলো বাংলা সাউন্ড। লাম ল লে লেন, লাম ল লে লেন, এগুলো যখন বাংলা বাক্য থাকবে সেগুলো শেষে থাকবে, আর এগুলো বাংলা বাক্যের শেষে থাকলে ওটাকে পাস্ট ইনডেফিনিট বলবা, মনে থাকবে? আচ্ছা, এখন আমরা আরো কাজে আসি। ভার্বাল সাইন, ভার্বাল সাইনটা কি? ভার্বাল সাইনটা কি? ভার্বটা কি হবে? প্রেজেন্ট হবে না পাস্ট হবে? এটাকে সাইন বলে। তোমার যে মেইন ভার্বটা আছে সেটা প্রেজেন্টে থাকবে না পাস্টে থাকবে নাকি পাস্ট পার্টিসিপলে থাকবে, এটা একটা সাইন। তাহলে পাস্ট ইনডেফিনিটে থাকবে V2। V2 মানে বলো তো কি? ভার্ব পাস্ট ফর্ম। V2 মানে ভার্ব পাস্ট ফর্ম। তিনটা ফর্ম আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। ভার্বের কয়টা ফর্ম? তিনটা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টকে আমরা বলি V1, প্রেজেন্ট পাস্টকে বলি V2, দ্রুত বোঝানোর জন্য। 2 মানে কি? সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বাল সাইন এখানে আরেকটা থাকবে, সেটা কি খেয়াল আছে? আমরা অ্যাম ইজার দিয়ে পরিচিতি বুঝাইছি না? তাহলে প্রেজেন্টে যদি অ্যাম ইজার পরিচিতি বুঝাই, তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার প্লাস জিরো ভার্ব, এখানে ভার্ব থাকবে না কিন্তু। আরেকটা কি হবে? হ্যাড, হ্যাড প্লাস জিরো ভার্ব। এই বোঝা যাচ্ছে? হ্যাডের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে ওটাও পাস্ট ইনডেফিনিট। ওয়াজ ওয়্যারের পরে যে জিরো ভার্ব মানে কি? ভার্ব থাকবে না। জিরো ভার্ব মানে ভার্ব থাকবে না, ভার্ব অনুপস্থিত। তাহলে V2 থাকলেও পাস্ট ইনডেফিনিট, ওয়াজ ওয়্যারের পরে জিরো ভার্ব থাকলেও পাস্ট ইনডেফিনিট, হ্যাডের পরে যে জিরো ভার্ব থাকে সেটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট। কেমন? এবার দেখো হেল্পিং ভার্ব কি থাকবে? হেল্পিং ভার্ব থাকবে শুধুমাত্র ডিড। বেশ, হয়ে গেল। তাহলে আমরা এখন ব্যাখ্যা দেই, বুঝিয়ে বলি। হ্যাঁ, প্রথমে আসো লাম দিয়ে আমরা বুঝাবো। লাম তাহলে কি? আমি কলমটি কিনলাম। লাম পাইছো? তাহলে ইংলিশটা কি হবে বলো তো? এটা পাস্ট ইনডেফিনিট লাম আছে, পেয়েছো? তাহলে আমি লিখবো সাবজেক্টে আই। আর তোমাদের একটা চালাকি শিখিয়ে দিই আজকে, যখন বাংলা থেকে ইংরেজি করবা তখন কি করবা জানো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব নিয়ে আসবা। তাহলে সাবজেক্ট কিন্তু এইটা আর ভার্ব কিন্তু এইটা। এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। এটা সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। এটা তুমি পরে দিবা। বিষয়টা হচ্ছে যে যখন বাংলা থেকে ইংরেজি করতে যাই, প্রথম অংশ, শেষ অংশ, মাঝের অংশ। আবার আমার সঙ্গে বলো, বাংলাকে ইংরেজি করতে গেলে প্রথম অংশ অর্থাৎ সাবজেক্ট, শেষ অংশ ভার্ব, মাঝের অংশ বাকি অংশ। তাহলে আমরা প্রথম অংশ আমি কিনলাম, তাহলে কি ভার্বাল সাইন কি? V2 হবে। কেনার ইংরেজি কি? বাই। বাইকে পাস্ট করলে কি হয়? বট। তাহলে আই বট, আই বট। কি কিনেছো? কলমটি, দা পেন। দেখো তো হয়ে গেল না পাস্ট ইনডেফিনিট? এবার আসো আমরা একটা ল দিয়ে করব। আচ্ছা, মা, আচ্ছা বাবা দিলাম, বাবা বাবা সেখানে গেল। এই যে ল পিস, তাহলে কি হবে? ফাদার, এখানে দিই, তাহলে আমাদের জায়গাটা বাঁচছে। ফাদার, তাহলে প্রথম অংশ বাবা, শেষ অংশ কি? ভার্ব। তাহলে বাবা গেল, যার ইংরেজি কি? গো। ভার্বের সাইন কি? V2। তাহলে গো কে V2 করলে কি হয়? ওয়েন্ট। ফাদার ওয়েন্ট। বাকি থাকলো কি? সেখানে, ওয়েন্ট দেয়ার, THERE। কি সহজ না? আচ্ছা, এবার আসো ল লে দিয়ে।
লে দিয়ে আমি কি করবো, আমরা অনেক সময় বলি না, সে কিনলে, সে খেলে, সে দেখলে, বাকি অংশটা পরে বললাম। তাহলে আমরা দিতে পারি সে দেখলে, আর দিলাম না, সে দেখলে, এটা কিন্তু অসম্পূর্ণ বাক্য। সে দেখলে তাহলে কি হবে, এটা কিন্তু লে, হি, সে দেখলে এটা হবে ইফ দিয়ে হবে। হ্যাঁ, ইফ হি স। এখানে কিন্তু এই বাক্যটাকে, এটা তুমি ছোট মানুষ তোমরা এখন বুঝবা না, সে দেখলে এটা এই ইফ ইউজ হবে। এটা শর্তমূলক বাক্য, ইংলিশে কন্ডিশনাল বলা হয়। তো এটা পরে শিখবা, বড় হও। আপাতত জেনে নাও যে ইফ হি সে, সে দেখলে, তখন ইফটা না আসলে হবে না। এবার আসতেছে লেন। তিনি খেলেন, তিনি খেলেন, লেন আছে না, তাহলে কি হবে, হি এইট। এইট কেন হলো, ইট মানে খাওয়া, ইট মানে কি খাওয়া, তাহলে এটাকে আমরা কি করব, ইটকে পাস্ট করলে এইট হবে। তাহলে আমাদের হয়ে গেল কিন্তু, তাই না? এবার আসো, তোমাদের এখানে ভার্বাল সাইনে একটা জিনিস মিস করে ফেলছি, হেল্পিং ভার্ব ডিড থাকবে আর নেগেটিভে ডিড নট হবে। হ্যাঁ, আচ্ছা এখানে দিয়ে দিই আমরা ডিড নট। ডিড নট কখন হবে, নেগেটিভে, ডিড নট প্লাস V1। আচ্ছা, এখন দেখো এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন কি হবে, ডিড নটটা হবে। আর এই বাক্যটি ইন্টারোগেট করার সময় ডিড আসবে। আমরা আগে লিখব, আমি খেললাম না, লাম না, আমি খেললাম না। নেগেটিভে কি হচ্ছে, নেগেটিভে শুধুমাত্র এইগুলা একটু তোমার একটা টাচটা দিয়ে দিই এখানে। এখানে নেগেটিভে কি হবে জানো, ডট ডট প্লাস না যোগ হবে, এটা মাথায় রাখবা, নেগেটিভে না যোগ হবে। তাহলে লাম না, তাহলে হেল্পিং ভার্ব কি হবে, ডিড। নেগেটিভে তাহলে ডিড, তাহলে হবে আই ডিড নট। দেখো তো, ডিড নট বসলে কি হয়, মেইন ভার্ব V1 হয়। তাহলে খেলা ইংরেজি কি, প্লে, আর খেললাম প্লেড। কিন্তু যখন ডিড নট বসবে তখন কিন্তু আর প্লেড হবে না, তখন হবে আই ডিড নট প্লে, আই ডিড নট প্লে, আমি খেললাম না বা খেলিনি, দুটোই বলতে পারো। এটা বোঝা গেল? আরেকটা দিই আমরা, এটা সে এখানে আসলো না, তাহলে সে হি আসলো না, কি ডিড নট। ডিড নট বসলে তখন কাম হবে, হি ডিড নট কাম হিয়ার, হি ডিড নট কাম হিয়ার। বুঝেছো? তাহলে সে নেগেটিভ দুটো কিন্তু বুঝে গেলা। আমি কিন্তু এটা মুছে দেবো এখন। তাহলে আমরা লাম না, লাম নাটা হয়ে গেল। এবার আসো আমরা তাম দিয়ে আমরা করি, তাই না? তাম দিয়ে, তাম দিয়ে বললে ইংলিশে কি হয়, হ্যাঁ সেটা দিয়ে দিই এখানে, এখানে দেওয়া হয়নি। তাম দিয়ে হলে তোমরা দিবা ইউজ টু অথবা উড দিবা, উড প্লাস V1 হয়। তাম তো তেন থাকলে কি হয়, ইউজ টু অথবা উড। আসলে এটা কিন্তু অতীতের একটা অভ্যাস, মানে ছোটবেলা তুমি প্রতিদিন বিকেলে খেলতে যেতে, এখন হয়তো যাও না। বাবা প্রতিদিন সকালে চা খেত, এখন বাবা আর খায় না, ঠিক আছে? এটা একটা অতীতের অভ্যাস। তাহলে আমরা তাম ত দিয়ে দিয়ে একটা করি, তাম। আমি সকালে ডিম খেতাম, আমি সকালে কি করতাম, ডিম খেতাম। তাহলে এই তাম ত তেন থাকলে কিন্তু এইটা হবে অভ্যাস। এই যে লিখে দিলাম এখানে, তোমার যাতে ভুল না হয়, অভ্যাস, অতীত অভ্যাস লিখে নাও, ব্যাস। তাহলে কি হবে, আই
এখন উড ইউজ টু দুটোই ব্যবহার করতে পারো, সমস্যা নেই। একটা নিয়মিত একটা অনিয়মিত, ওটা দরকার নেই, তোমরা ডাইরেক্ট যে কোনো একটা দিলেই হবে। তাহলে তুমি উড দাও, আই উড, ইউজ টু দিলেও হবে আই উড অথবা ইউজ টু, যেটা খুশি। এখন আমি সকালে ডিম খেতাম, তাহলে আমি প্রথম অংশ তারপরে শেষ অংশ খেতাম, আমি খেতাম ডিম সকালে, বা উল্টায় নিবা আমি খেতাম ডিম সকালে। তাহলে আই তামতা তেন থাকলে উড অথবা ইউজ টু, খাওয়ার কি ইট, তাহলে আমরা দেবো ইট। কি খেতা? ডিম, এগ। কখন খাইতা? ইন দ্য মর্নিং। দেখো ভালো লাগলো না? এখন তুমি এভাবে অনেকগুলো বানাতে পারো, অনেক বানাতে। তুমি যদি বলো যে আমি একটা করে অ্যাপেল খেতাম, ওই একই। বাবা সকালে কফি খেত, ফাদার উড অথবা ইউজ টু টেক কফি, ইউজ টু হ্যাভ কফি, ইউজ টু ড্রিঙ্ক কফি। কি কঠিন? তাহলে আমাদের তামততেন হয়ে গেল। এখন এটিকে যদি নেগেটিভ করতে যাও তখন কি হবে জানো? নেগেটিভে হবে, এটাকে নেগেটিভ করি আমরা, আই উড নট, আই উড নট ইট, যা আছে তাই। আরেকভাবে ইউজ টু কি যদি করো, এটা কি করলে তখন তোমাকে ডিড নট ইউজ টু লিখতে হবে, ঠিক আছে? তখন হবে আই ডিড নট ইউজ টু ইট, যা আছে তাই। তাহলে ইউজ টু আমরা শুধু মনে রাখবা যে ইউজ টু কি বাংলায় পড়ে তখন ডিড নট ইউজ টু দিবা, মনে থাকবে। আর উড থাকলে উড নট দিবা, কারণ এটা পাস্টে, এটা ইউজ নট টু এটা হয় না, তখন হবে যে ডিড নট ইউজ টু, ঠিক আছে? তাহলে তোমরা, তাহলে কি আমি সকালে ডিম খেতাম না, তখন ধরে নাও এখানে খালি প্লাস নাটা যোগ করে দাও, তখন কিন্তু এরকম হবে, আমি সকালে ডিম খেতাম না, আই ডিড নট ইট এগ ইন দ্য মর্নিং, আই ডিড নট ইউজ টু ইট এগ ইন দ্য মর্নিং। তাহলে ওটাও আমাদের হয়ে গেল। তাহলে আমাদের V2 দিয়ে হয়ে গেল ওয়াজ ওয়ার্ড। এখন আমরা যাব, তোমরা কি জানো যে ওয়াজ ওয়ার্ডটা মনে আছে? যে ওয়াজ ওয়ার্ডটা হচ্ছে অতীত বা আগের বা পূর্বের পরিচয় বোঝায়, থাকা বোঝায়, পরিচয় এবং থাকা। চলো আমরা এখন বুঝাবো। যেমন হি ওয়াজ আ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন, এখন কিন্তু তিনি শিক্ষক আর নন। ক্লিয়ার? আবার দিয়ে দাও, এটা কিন্তু পরিচয় বোঝাচ্ছে। দে ওয়ার অনেস্ট। আচ্ছা আমরা অনেস্ট দেবো না, ডিজ অনেস্ট দেব। তারা অসৎ ছিলেন, এখন কিন্তু সৎ হয়ে গেছে। দে ওয়ার ডিসঅনেস্ট, এটা কিন্তু পরিচয়। দে ওয়ার ডিসঅনেস্ট, তারা অসৎ ছিলেন, তিনি একজন শিক্ষক ছিলেন, অতীত পরিচয়। এবার অবস্থান দেই, দেখো ফাদার ওয়াজ অ্যাট হোম, মানে কি? বাবা বাড়ি ছিলেন, বাবা বাড়িতে ছিলেন। তোমরা কি বুঝতেছো? আবার দেখো দেয়ার ওয়ার টু ফ্যান্স অন দ্য টেবল, টেবল। দেয়ার আর টু পেন্স অন দ্য টেবল, অর্থাৎ কি টেবিলের উপরে দুটো কলম ছিল। কয়টা কলম ছিল? দুটো কলম। ওয়ারটা দেয়ারের পরে ওয়ার কখন হয়? যদি এদিকে একাধিক সংখ্যা বোঝায় তখন ওয়ার হয়, আর দেয়ারের পরে যদি একটা সংখ্যাকে বোঝায় তখন ওয়াজ হয়। তাহলে এটাও আমাদের হয়ে গেল। আচ্ছা এখন অবস্থানটা কি? এটা পেয়ে গেল ওয়াজ, এটা অবস্থান, এটা পরিচয়। তাহলে আমাদের কিন্তু ওয়াজ একটা হয়ে গেল। এবার থাকবে হ্যাড। হ্যাড দ্বারা কি বোঝায়? তোমাদের গত দিন পড়াইছি না যে হ্যাভ এজ দ্য মালিকানা। কলমটা কার? আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। কলমটা না নাই, কলম নাই, তখন কি হবে? আমার একটি কলম ছিল, কোথায় সেটা? নাই তো। তাহলে কলমটা চলে আসছে, তাই না? তাহলে আমার একটা কলম ছিল, তখন হবে আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন। তারপরে দাও, তার একটি বাড়ি ছিল, হি হ্যাড আ হাউস।
এরকম তাদের কি ছিল, তাদের টাকা ছিল, দে হ্যাড মানি। দেখো এগুলাতে কিন্তু হ্যাডের পরে কোনো ভার্ব নাই। তাহলে আমার মনে হয়, আর তোমরা ভালো শিখলা, শুধু এখানে একটা কথা আছে, এটিকে নেগেটিভ করলে কী হবে সেটা একটু শিখে নাও। তখন হবে ডিড নট। তাহলে আই ডিড নট, যখন ডিড নট হবে তখন হ্যাড কি হয়ে যায়, হ্যাভ হয়ে যায়। ডিড নট হ্যাভ এ পেন, আমার একটি কলম ছিল না। আই হ্যাড এ পেন, এটাকে নেগেটিভ করলে হবে আই ডিড নট হ্যাভ। ডিড নট বসলে হ্যাডটা হ্যাভ হয়ে যায়। তুমি এটাকে আরেকভাবে করতে পারো, অর আই হ্যাড নো পেন, এটাকেও নেগেটিভ করো, খুব মজা করে দেখো। দে ডিড নট বসলে হ্যাড কি হয়ে যায়, হ্যাভ হয়ে যায়। আচ্ছা, এটাকে তুমি আরেকভাবে দাও, দে হ্যাড নো মানি। আমার মনে হয় যথেষ্ট করা হলো, এর উপরে আরও আলোচনা হবে। তাহলে আমরা কি শিখলাম, দেখো সাউন্ড হচ্ছে লাম ল লেন, এটা মনে রাখবা। তাম তো তেন কি, অতীত অভ্যাসে। আর নেগেটিভ কি থাকবে এগুলোর সাথে, না। যেমন লাম না, ল না, তাম না, তেন না। আর ভার্বাল সাইন কি ভি2। ওয়াইজার থাকলে এরপরে জিরো ভার্ব, মানে ভার্ব থাকবে না। হ্যাডের পরে জিরো ভার্ব, তার মানে ভার্ব থাকবে না, তাহলে এটাও পাস্ট ইনডেফিনিট। আর এটাকে নেগেটিভ করলে ডিড নট হয়, আর ইউজ টু আর উড হয় হচ্ছে অতীত অভ্যাসে। আমার মনে হয় খুবই সুন্দরভাবে তোমরা শেখার কথা। এটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই দেখে নাও বোর্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, এই টেন্সটা সবাই নোট করে নেবা, কিন্তু বড় একটা কাগজে নোট করবা। আস্তে আস্তে করে আমরা আজকে পাস্ট ইনডিফিনিট শিখালাম। নেক্সট ক্লাসে আমরা শিখাবো ফিউচার ইনডিফিনিট। প্রস্তুত থাকো সে পর্যন্ত। আর সম্মানিত অভিভাবক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আছে। আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন আছে বা আমাদের এখানে আপনাদের বন্ধু মহলের অনেক বাচ্চারাই পড়তো, তারা আমাদের সাথে খুব একটা কন্ট্যাক্ট করতেছে না। আমরা তো অনলাইনটা অফ করে দিছি। তো একটু এই যে আমরা যে পড়াটা করালাম, আপনারা একবার ভালো করে দেখে নেন বাচ্চাদের কত উপকার হলো। এত সুন্দর করে ভেঙে ভেঙে, কিন্তু আসলে খুব কঠিন একটা জায়গা। তা আপনার বাচ্চা শুধু শিখবে তা না, আমরা চাই যে আমাদের জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং হিসেবে না নেয়। আমরা অনলাইন অফ করছি, অনেক গার্ডিয়ানের মন খারাপ, ফ্রি ফ্রি দেখতেছি, ভালোই তো চলছিল, কিন্তু এটা তো সম্ভব না। আপনারা একটু প্লিজ আপনাদের বন্ধু মহলের যে সন্তানরা পড়তো তাদেরকে মেসেজটা দেন যে মাস্টার মাইন্ডের স্বপন স্যার যা করাচ্ছে এই সুযোগগুলো হাতছাড়া করবেন না। আপনারা খুব দ্রুত এটাকে ক্যাপচার করেন। আমি চাই করোনাকালীন ইংলিশে সবাই দক্ষ হয়ে যাক। আমি স্বপন স্যার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এইভাবে যদি আপনারা সবাই আমার সঙ্গে থাকেন, বাচ্চারা যদি থাকে, ইনশাল্লাহ একটা যখন স্কুল খুলবে তখন এদের সাথে অন্য বাচ্চা তুলনা করা সম্ভব হবে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে, পারবে না আমাদের বাচ্চাদের সাথে, ওপেন চ্যালেঞ্জ। কারণ এই সময়টা আপনারা অনেকে বাচ্চা আছে থ্রিতে পড়ে থাক, হ্যাঁ তা নো, ইংলিশ তো এখানে থ্রির সাথে কথা না। আপনার বেবিকে ইন্টারন্যাশনাল বেবি তৈরি করেন। আপনার বাচ্চা ধীরে ধীরে বানিয়ে বেনিয়ে লিখবে, আপনার বাচ্চা সুন্দরভাবে ইংলিশে টক করবে। এগুলো পারলে পারবে না ওরা, ওরা কত কি জানলো। আমি রিকোয়েস্ট করব আমাদের যে বাচ্চাগুলো যারা আমাদের এখানে পড়তো, অনেকে আসছে না, যোগাযোগ করে না, কিন্তু আমরা তো বলেছি যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, মেসেঞ্জার, ইমেইল আমরা দিয়ে দেব। যারা আসতে পারছে তাদেরকে দিয়ে দিচ্ছি। আমাকে আর কি করতে বলেন? এটা দুঃখজনক। এটা বাচ্চাদের আমি অবাক হয়ে যাই, কারণ গার্ডিয়ানকে এখন বোকার সাথে ঠিক না। এটাই হচ্ছে আপনার কুড়িয়ে নেওয়ার সুযোগ। দেশের আপামর স্টুডেন্টগুলো যারা এই করোনার জন্য অনেকটা পিছিয়ে যাচ্ছে, ঢাকা বলেন, এরা কিন্তু সবাই অনলাইনে করতেছে। আমেরিকায় যে স্টুডেন্টটা পড়ে সে কি বাংলাদেশে আসে নাই? চায়নায় যে স্টুডেন্ট সে কি বাংলাদেশে আসে নাই? সাইপ্রাসে যে স্টুডেন্ট সে কি বাংলাদেশে আসেনি? কীভাবে চলছে? ব্রিটিশ কাউন্সিলে কি অনলাইনে ক্লাস করে এক্সাম নিচ্ছে না? তারা পারলে আমরা পারবো না কেন? আমি মাস্টার মাইন্ড যেটা হেল্প করতেছি, সারা ওয়ার্ল্ডে কোনো কেউ হেল্পটা করতেছে না। কেন বলছি জানেন? আমি প্রশ্নও দিচ্ছি, পরীক্ষাও নিচ্ছি, 12টা ক্লাস দিচ্ছি, তারপরেও যদি গার্ডিয়ানরা আমাদেরকে দৈন্যের মধ্যে ফেলে দেয়, এটা অনেকটা হার্ট করে আমাদের।
তা আপনাদের যারা ক্লাস করছেন আমি বলবো, আমরা যদি সত্যি আমরা ভালো কিছু দিয়ে থাকি আপনি সেটাই বলবেন, বানিয়ে বলার দরকার নাই। কিন্তু আমাদের কষ্ট হয় যে আমাদেরকে অনেক গার্ডিয়ান মূল্যায়ন করে না, তখন খুব কষ্ট পাই আমরা। বাচ্চাদের আশীর্বাদ কিন্তু আমরা। তা আপনারা আমাকে হেল্প করবেন। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।